গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি চলে এসেছি আমার আরেকটা নিউ ব্লগ নিয়ে। আজকে হলো শনিবার। তো এই সকালবেলা দেখো এক বালতি জামা কাপড় কেচে গেছি, এখনও মেলতে যাইনি, এখন 11:30 বাজছে। কালকে ব্লগটা বেশি বড় করতে পারিনি, মা এখানে গেছিলাম মা বাবাকে আবির দিতে, দিয়ে চলে এসেছি। থাকিনি বলতে আমি থাকলেও আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে যায়, তাই জন্য থাকিনি। তবে থাকবো কি, মন মেজাজ ভালো থাকলে তার জন্য থাকা যায় বলো, তাই না? আর সবথেকে বড় কথা হলো এই জগতে না, সত্যি কথা বলতে কি, কেউ কারণ না, কেউ কারণ না গো, কেউ কারণ না। যার টাকা আছে তার ভালোবাসা আছে, যার টাকা নেই তার কিছু নেই, আমি মনে করি। সে আমাকে কেউ ভালো বললো কি না বললো কি, আমার কোনো আসে যায় না। তো চলো আজকে সবজি বলতে আজকে রান্না, আজকে শনিবার যেহেতু নিরামিষ, ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা চা খেলাম, ছেলেকে জলমুড়ি খাওয়ালাম, বুকটা ব্যথা করছে আমার খুব। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনাতে বুক ব্যথা করে। তো শুক্তো করবো। আর ওই দুবারে একটু 5 মিনিট আগে দুবারে এসেছিলো, এই মায়ের সঙ্গে কথা বলছিলাম, কথা বলে রাখলাম, বাদ দাও এসব কথা, এমন করে লাভ নেই। তো শুক্তো করবো, আর একটুখানি কুমড়ো আলু ঢেঁড়স, আর তোমার এটা কী বলে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করবো, ব্যাস, আর কিছু করবো না। এই আজকে মেনু। বলে না, পয়সা করি না থাকলে কেউ তোমাকে তোয়াক্কা করবে না, কথাটা ঠিকই বলে। ঠিকই হোক, আজকে ওকে যদি কেউ কারণ না। তোমার টাকা আছে তো তোমার আদর আছে, তোমার টাকা নেই তো তোমার আদর নেই, এটা আমি মনে করি। তো দেখো আমি তরকারি কাটছি। যে ব্লগটা বেশি বড় করতে পারিনি, এত কাজ ছিল কালকে, ওর ছুটি ছিল, তারপরে সমস্ত বাথরুম সব পরিষ্কার করেছি। হ্যাঁ, প্রচণ্ড কাজ ছিল। এই সবজি আলাদা আসে, কী বলো, সবই আসে মোটামুটি, কিন্তু 4-5 তলা টপ ফ্লোর থেকে না নিতে খুব কষ্ট হয় না। আর দেখো বুকে ব্যথা করছে সমান আমাকে শরীরে কত রকমের প্রবলেম, আমি কাউকে কিছু বলতে পারি না। লোকে ভাবে কি বলতো, কিছু কিছু লোক আছে ভাবে বলতো কি, যে মানুষকে মানুষ দেখে হিংসা। হিংসা করবো কেন? আমি বলছি, আমি তোমাকে দেখে হিংসা করবো কেন? তুমি আমারটা খাও না, আমারটা পড়ো, তাই না? আমি আমি মনে করি যে তুমি তোমার রোজগারে খাবে, পড়বে, তুমি তোমার ব্যাপার। আমি লোককে দেখে হিংসা করবো? কিন্তু আজকে আমি, বিশ্বাস করবে না, আমি আমার শ্বশুরবাড়ির লোক বলো, বাপের বাড়ির লোক বলো, আমি কাউকে উচিত কথা বলতে ছাড়ি না। আমি অন্যায় দেখে আমি প্রোটেস্ট করি। এবার আমাকে কেউ ভালো বললো, যে খারাপ বললো, আমার কোনো আসে যায় না। সে আমার বাবা মাকেও বলো, আর আমার শ্বশুর এই কথা তো বাদ দিয়ে দাও। শ্বশুরবাড়িতে অনেক ঘটনা, অনেক কিছু পেরিয়ে এসেছি শ্বশুরবাড়িতে, সেসব তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বা তোমাদেরকে কোনোদিন জানাইনি বলে তোমরা হয়তো জানবেও না। যদি কোনোদিন কেউ জানতে চাও, নিশ্চয়ই তাদেরকে জানাবো। তার জন্য তোমরা অতি অবশ্যই কমেন্ট করো যে আমি কেন শ্বশুরবাড়ি ছেড়ে এখানে চলে আসলাম। নিশ্চয়ই বলবো, কেন বলবো না। আর রইল আমার হাজব্যান্ডের কথা, আমার হাজব্যান্ড অল্প বয়সে বাবা মাকে হারিয়ে ফেলেছে, তার কষ্ট যে কী সে এখন তো বলবারই জানি। আমি যে কীভাবে একা হাতে আমার ছেলেকে মানুষ করছি, সে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানে না, কেউ নেই। লোকে ভাবে বলো তো কি, আমার হাজব্যান্ড অনেক হ্যাবক মায়না পায়, আমরা মায়না পেয়ে উল্টো পাল্টা এদিকে যাই এদিকে যাই, কিন্তু আমি জানি তো যে আমি কীভাবে বুদ্ধি মতন সংসারটাকে চালাই। ও যা মায়না পায় ও নিজের কাছে কিচ্ছু রাখে না, আমার হাতে তুলে সব দিয়ে দেয়। ওই টাকা দিয়ে আমি 1000 লোককে দেওয়া, দিয়ে নিজের সংসার চালানো, সমস্ত কিছু আমি করি। এবার ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করে তাকে টিউশনি মাস্টার দেবো, সেটাও একটা মাথায় টেনশন রয়েছে। এখন টিউশনি মাস্টার দিতে গেলে মিনিমাম 500 টাকা নিচে নেই। তো তাই জন্য আমি যতটুকু শিখেছি আমি ওকে শিক্ষাটা দিই। ও যদি আমার কাছে ভালো করে পড়াশোনা করে না, ও এতদিনে সব শিখে যায়, কিন্তু আমার সঙ্গে ঠিক মতন ও আমার কাছে ঠিক মতন পড়াশোনা করতে বসে না। এই যে সকালবেলা 1 ঘন্টা করে, আর কিছু না, সকালবেলা 1 ঘন্টা, বিকেলবেলা 1 ঘন্টা যদি বসে না, কিন্তু সব শিখে যাবে, কিন্তু বসতে চায় না, ও বসতে চায় না।
আজকে এই ফ্ল্যাটটা কিনেছি। আমার কেনার ইচ্ছা ছিল না, সত্যি কথা বলতে কি। আমি আমি চেয়েছিলাম যে আমি যে শ্বশুরবাড়ি থেকে সম্পত্তিটা পেয়ে বিক্রি করে এখানে এসছি, সেই সম্পত্তির টাকাটা আমি ভেবেছিলাম রেখে আমি কিছু বছর ভাড়া ঘর যদি থাকতাম তাহলে হয়তো ভালো ছিলাম। হট করে এত টাকা দিয়ে এখানে ফ্ল্যাটটা কিনে আমি বোকাই সেজে গেছি, কেননা এখনও পর্যন্ত না লিফট চালু হয়নি। 5 তলা উঠতে আমার খুব কষ্ট হয়, আদৌ কোনো দিন লিফট চালু হবে কিনা সন্দেহ। তারপরে দ্বিতীয় কথা হলো, এত সময় মনে হয় যে বিক্রি করে দিয়ে চলে যাই, আবার ভাবি না থাক, আছি, দূরে আছি, ভালো আছি। আমার হাজব্যান্ডের টাকা রোজগার কম বলে প্রত্যেকের কাছে আমরা অপমান শুনেছি, প্রত্যেকের কাছে। আজকে আমার হাজব্যান্ড, আমার 2012-তে বিয়ে হয়। ও হয়তো আমাকে বলেছিল যে আমি ITI-তে পরিবার এসব কিছু একটা বলেছিল। তো যাই হোক, ওইসব দেখে আমি বিয়ে করিনি। আমি দেখেছিলাম ছেলেটা অনেস্ট, ছেলেটা স্বভাব চরিত্র খুব ভালো, সেই সব দেখে আমি বিয়ে করেছি ভালোবাসা করে। তো সত্যি অনেস্ট, সত্যি সৎ, সত্যি মানে কি বলবো, মানে কোনো বাজে নেশা ভাঙ কিছু না, কোথাও আড্ডাবাজিও না। যে অনেক আছে না যে কাজের নাম করে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে ঘরে তারপরে ঢোকে, বউ বাচ্চা কী করছে, ওর মধ্যে ওইটা না। ও কাজ শেষ হলে বাড়ি। তো তোমাদের সঙ্গে আমি তোমাদের সঙ্গে একটা কিছু কথা শেয়ার করতে চাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2012-তে যখন আমার বিয়ে হয় তখন আমার হাজব্যান্ডের রোজগার ছিল 3000 টাকা, খুব ব্যাপক। আমি আমি তখন জানতাম না যে 3000 টাকা ইনকাম। ও আমাকে বলেছিল যে, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কী কাজ করো, ও বলেছিল আমি যে যা কাজ করি আমাদের মোটামুটি। তো তারপরে জানতে পারলাম যে ও 3000 টাকা পায় মাসে। তো তখন আমার শ্বশুর বেঁচে ছিল, বাবা মা থাকতো অনেক দূরে, আমার বাবা মা। তো বাবা মা দূরে থাকাতে আজকে তোমাদের সঙ্গে আমি অনেক কথাই শেয়ার করবো, যেহেতু আমার মনের মধ্যে অনেক কষ্ট আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এই জন্যই। তোমরা ছাড়া আমার এখন কেউ শোনার নেই, কেউ না। অনেক অনেক কষ্টের মধ্যে আছি আমি, কষ্টের মধ্যে আছি না, কষ্টের মধ্যে পেরিয়ে এসেছি, আর কষ্টের মধ্যে এখনও আছি। তবে আগে যতটা কষ্ট ছিল তার থেকে এখন কম আছি, অনেক কম আছি এখন। অনেকটা তোমাদের আশীর্বাদে অনেকটাই নিজেকে করতে পেরেছি। 2012-তে যখন আমি জানতে পেরেছি আমার হাজব্যান্ডের 3000 টাকা মায়না, তখন আমার শ্বশুর বেঁচে ছিল। তো আমার শ্বশুর আমাকে বিয়ে হয়েছিল, বিয়ের পরের মাসেই আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের মাথায় দুনিয়া বোঝা চাপিয়ে দিয়েছে, নাকি তোকে মাস কাবেরি জিনিস আনতে হবে। ঠিক আছে, ওই 3000 টাকার মধ্যে দেখো কী কী করতাম। মাস কাবেরি জিনিস তুলতাম মাসে, তখন কাজের লোক ছিল, কাঁচার মাসি ছিল, বাসন মাজার লোক ছিল, তাদের টাকা দিতাম। 2টো টিভি ছিল, উপরতলায় শ্বশুর থাকতো, টিভি কেবল লাইনে টাকা দিতাম, আমারটা দিতাম, আমার শ্বশুরেরটা দিতাম, হয়ে গেল। তারপরে শুধু এগুলোই না, তারপরে আরও অনেক কিছু। আমার হাজব্যান্ডের ভাড়া ওই 3000 টাকার মধ্যে। ও তখন কাজ করতো মধ্যমগ্রামে, ফার্স্ট ওর কাজ ছিল মধ্যমগ্রামে, ঠিক আছে, 3000 টাকা। তো আমার হাজব্যান্ডের 500 টাকা ভাড়া রাখতে হতো। এবারে যদি মাসে যদি আমি 1500 টাকার মাস কাবেরি জিনিস উঠাই, তার মধ্যে যদি কেবল লাইন যদি মনে করো 250 টাকা করে দিই, তাহলে থাকে কত, 1500 আর 250 করে 2000 টাকা। তো 2000 টাকা আর রইল কত, 1000 টাকা। 1000 টাকার মধ্যে কাঁচার মাসি ছিল, তাকে দিতে হতো টাকা। আর যখন কাঁচা মাসিকে কাচাতো না তখন আমি কাচতাম, তাকে দিতাম 100 টাকা করে। আবার এটা তো হলো, আবার তোমার কী বলে এটাকে, আবার জমাদার আসতো, এইখানে যেমন জমাদার আসলে টাকা দিত, তো ওখানে জমাদার আসলে 60 টাকা করে দিত। তারপরে আবার এটা হলো, তারপর টুকিটাকি তো রোগ জ্বালা তো লেগেই রয়েছে ওই 3000 টাকার মধ্যে। আমার শ্বশুর কোনো দিন আমাকে একটা পয়সা দিয়ে আমাকে বলেনি যে এই টাকাটা দিলাম যাও ডাক্তার দেখিয়ে আসো, কোনো দিনও বলেনি। হ্যাঁ, বাবা মা করেছে, মিথ্যা কথা বলবো না, আমার বাবা মা অনেক করেছে, এখনও করে, এখনও করে না, মানে করেছে এককালীন অনেক করেছে। তাদের তখন বাবাও অনেক সার্ভিস করতো, অনেক টাকা হাত ভরে দিত। শুধু আমার বাবা মা আমাকে, আমি তো মায়ের পেটের সন্তান, আমাকে তো করেছে, শুধু আমাকে না, আমার মামাদেরকে অনেক আমার মা করেছে। তো সেগুলো আমরা নিজের চোখে দেখা, আমাদের সঙ্গে সেগুলো কথা বলে কেউ আর পারবে না।
আমরা সেটা নিয়ে কোনো ঘাটাতেও চাই না। কেন আমি অন্তত দেখেছি যে আমার মা কী করেছে না করেছে সবার জন্য। তো যাই হোক, এখন ওইসব কথা আমি বলতে চাই না তোমাদের সাথে। এখন একটা কথা বলতে চাই যে আজকে আমি এইখানে ফ্ল্যাট কেনার কারণ হলো, একটা কারণই হলো অনেক কষ্ট, অনেক কষ্ট। সবাই যে কষ্টটা তুলে ধরে, আমি ক্যামেরায় দেখেছি, অনেককে দেখেছি কষ্ট দেখায়, কষ্ট বলে তুলে ধরে, কিন্তু আমি কষ্টটা কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। আমি যদি কষ্টটা শেয়ার করি না, তো আমার নিজেরই চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিন্তু আমি শেয়ার করি না। আমি আমার কষ্টটা নিজের মনের মধ্যে রেখেছি। আমার হাজব্যান্ডের যখন 3,000 টাকা মাইনা ছিল, আমার শ্বশুর দুনিয়ার বোঝা চাপিয়ে দিয়েছিল। উনি শুধু করতো কি, বাজার হাটটা করতো, মানে ডেলিকার যে বাজার ছিল সেইটা করতো, আর কিচ্ছু করতো না, কিচ্ছু না। ওই 3,000 টাকার মধ্যে তাহলে আমি কি সকাল রাত করবো বলো, আর আমি কি টাকা পয়সা জমা করবো, তোমরাই বলো। হ্যাঁ, তারপরে আমার আমার শরীর খারাপ লেগে, আমার শরীর খারাপ, বিয়ে হয়েছিল, আমার শরীর খারাপ, এটা আজকে ওটা আজকে হলো। তারপরে আমার হাজব্যান্ড বিশাল বড় একটা জন্ডিসে পড়লো। তো জন্ডিসে পড়লো, তো জন্ডিস অনেক মাত্রাতে বেরিয়ে গেছিলো। তো ডাক্তার ওকে হসপিটালে ভর্তি করতে বলেছিল। তো আমার শ্বশুর বলে দিয়েছিলো যে, আমার শ্বশুর ডাইরেক্ট বলে দিয়েছিলো যে আমি আর পারছি না, বাঁচলে বাঁচবে, মরলে মরবে, তার ছেলেকে। তো আমি এই কথাটা শুনে আমি কেঁদে কেঁদে আমার মাকে বলেছিলাম যে মা এরকম বলছে, কী করবো আমি, বলো। তো আমার মা শুনে, তখন বাবা বলতাম, তো বাবা তখন সার্ভিস করতো বাবা, তখন মা শুনে এসে আমার হাজব্যান্ডকে পুরো 1 মাসে সুস্থ করে দিয়ে চলে গেছে। তো তার নিজের বাবা তাকে হার মেনে ছেড়ে দিয়েছে। আমার শ্বশুরবাড়ির লোকেরা ওকে এমন আমাকে বুদ্ধি দিয়েছিল, মানুষ জন্ডিস কমার জন্য বলে। আমার শ্বশুরবাড়ির লোকেরা বলেছে যে জন্ডিসটা পুরো তাপমাত্রা বাড়িয়ে দাও, তারপরে কমবে আস্তে আস্তে। এটা তোমরা কোনোদিন শুনেছো কিনা জানি না, আমি জানি না। আমি প্রথম শুনে অবাক, এটা কোন ধরনের কথা যে জন্ডিস প্রথমে তাপমাত্রা বাড়িয়ে, জন্ডিসের মাত্রা বাড়িয়ে তারপরে কমবে? তাহলে তো লিভার বাস্ট করে যাবে। এমনিতে ওর লিভার অনেক বড় হয়ে গেছিলো, হ্যাঁ, 10 পয়েন্টের উপরে হয়ে গেছিলো জন্ডিস। সেই জন্ডিস যখন বেড়ে গিয়ে ওরকম হয়ে গেছিলো, তখন ওদের বাড়ির লোক বুঝতে পারছিল না যে কী করবে, কী এনে দেবে। আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম অনেক কষ্টতে। আমি মানে বললাম তো, আমার যদি কষ্ট তোমাদেরকে শেয়ার করি বা তোমাদের সঙ্গে তুলে ধরি, তোমার ভাববে যে এত কষ্ট করে তুমি জয় করে আজকে এখানে এসছো। আমি কাউকে কোনো কষ্ট কোনোদিন বলি না, লোকে তো তুলে ধরে, তা আমি বলি না, আমি তুলতে চাইও না। তা আমি সবসময় বলি যে আমার বাবা মা আমাকে অনেক সাহায্য করেছে। বাবা তখন 2 হাত ভরে ইনকাম করতো, মিথ্যা কথা বলবো না। বাবা আমাদেরকে খুব সাহায্য করে, শুধু আমাকে না, বললাম তো সবাইকে সাহায্য করেছে আমার মা। তো আজকে এই কষ্টটা তুলে ধরার কারণ, আজ আমি শ্বশুরবাড়ি থেকে একটা চালানা পয়সা কারো কাছে সাহায্য পাইনি। মানুষ শ্বশুরবাড়িতে বিয়ে হয় কিসের জন্য? ছেলেদের যদি শ্বশুরবাড়িতে মেয়েদের বিয়ে, ছেলেরা যদি হয়ে আসে, কতজনের কাছে সাহায্য পায়। শাশুড়িকে তো আমি দেখিনি, সে মরে গেছে অনেক আগেই, আমি শুনেছিলাম। শ্বশুর ছিল, শ্বশুর কার বুদ্ধি শুনে এত বোঝা চাপিয়ে দিল, হঠাৎ করে ছেলের বিয়ের 1 মাস না দিতে দিতে, তাও ছেলে মুখ বুঝে সব সহ্য করলো। আজকে আমি আমার শ্বশুরের কথাগুলো বলতে চাই না, কারোর কথাই আমি বলতে চাই না, তাও আমি বলছি কষ্টতে। তো অত বড় জন্ডিস হওয়ার পর যখন আমার মা এসে ওকে সুস্থ করে দিয়ে গেলো, তখন আমার শ্বশুর আমার মায়ের কাছে হার মানলো যে সত্যি মানতে হবে, আপনার মতন মানুষ হয় না। যে আমি আমার ছেলের পিছনে হার মেনে গেলাম, তো আপনি এসে, আমি একদিকে তরকারি কাটছি, একদিকে তোমাদের সঙ্গে কথা বলছি, আপনি এসে আমার ছেলেকে সুস্থ করে তুলে দিয়ে গেলেন। তো সেই থেকে আমার শ্বশুর বুঝে গেছিলো। তো আমার শ্বশুরের মধ্যে একটা গুণ ছিল, কী বলতো, সবই ভালো ছিল, সবই ভালো ছিল, কিন্তু উনি মাঝে মাঝে ভাইদের বুদ্ধি শুনে চলতো। এই জন্যই মানুষটা সকালবেলা আমি রান্না করে দিলাম, উনি তো 11টার সময়ের মধ্যে বেরিয়ে যেত, হ্যাঁ, রান্না করে দিলাম, খেয়ে দিয়ে গেল, কী সুন্দর খেয়ে দিয়ে এসে হাসি মুখে বেরোলো আমাকে, আর যখনই খেতে বসতো আমাকে খাওয়াতো নি, মিথ্যা কথা বলবো না, আমাকে খুব ভালোবাসতো। রাত্রেবেলা এসে হঠাৎ করে ঝামেলা, কোনো কথা নেই, বার্তা নেই, ঝামেলা নাকি এই জিনিসটা এখানে পড়ে আছে কেন, মানে ধরো মনে করো এই ব্যাগটা এখানে পড়ে আছে, এটা কেন পড়ে আছে, তা আমি তখন বলতাম বাবা থাক, আমি, আর সারাদিন আমি হয়তো গুছাতাম, কেউ গুছাতো না, কাউকে গুছাতে বলতাম না, আমার বিয়ের পথে আমি সমস্ত এখানে যা ওখানে থাক, উনি ওটাই বলতো এটা এখানে পড়ে থাকবে কেন, তা আমি বললাম যে থাক না পড়ে। এইটুকুনি কত কথা দিয়ে আমাদের বাড়িতে
আমার শ্বশুর খুব ভালো মানুষই ছিল, আমার শ্বশুরে কেউ কান মানে কেউ বুদ্ধি দিত উল্টোপাল্টা। দোকান ছিল আমাদের বউবাজারের দোকান, ওই বউবাজার। তো যাই হোক, এসব কথা তো আমার বলে লাভ নেই, আমার কষ্টের কথা আমি কাউকে বলি না। তো সেই সব কথা পেরিয়ে গিয়ে আমার শ্বশুরবাড়ির লোকের ধারণা ছিল অনেক রকম আমার দিক দিয়ে। তো যাই হোক, তারপরে আমি অনেক কিছু ফেস করেছি, সেটা যদি বলি আর আমার যদি শ্বশুরবাড়ির লোকেরা আমার ভিডিও দেখে, তারা বলবে যে এসব কথা ভিডিওতে বলছে। আমিও বলতে চাই না, কিন্তু আমি বলতে বাধ্য হলাম আজকে অনেক কারণে। তো কে দেখছে না দেখছে আমাদের জেনে লাভ নেই। তারা যারা যারা আমার সঙ্গে মানে বিশ্বাসঘাতকতা করেছে তারা এখন পস্তাচ্ছে, অনেকেই পস্তাচ্ছে। মানে কি বলবো, তারা এখন হারে হারে বুঝে গেছে যে আমরা মানে আমার হাজব্যান্ডের কথা দিয়ে বলছি, আমার হাজব্যান্ডের নাম তো মিঠুন। তারা এখন অনেকে পস্তাচ্ছে, অনেকে বলছে আমাদেরকে যে আমরা যে কী ভুল করছি, যে ওর কথা শুনি না, হ্যাঁ সবাই রে ঠকাইয়া, এইসব অনেক কথা শুনি। ভোট দিতে গেছি তখনও কথা শুনেছি, কিন্তু আমি বললাম থাক গিয়ে, যা হয়েছে হয়েছে, আর ওইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এখন আমার ছেলেটা বড় হচ্ছে, তাকে আমি মানুষ করতে পারি। কিন্তু বিশ্বাস করবে না, আমার হাজব্যান্ডের রোজগার কম ছিল বলে আমাদেরকে প্রতিটা মানুষ কথা শুনেছে, এমন এমন কথা বলেছে যে কি বলবো, এমনও কথা শুনতে হয়েছে যে আমাদের নাকি কি ভিক্ষা, মানে আমাদের নাকি কি ভিখারি অবস্থা থাকারই স্বভাব। আমরা যেন এমন অনেক কথা শুনেছি, সেসব কথা আমি কারোর সঙ্গে শেয়ার। তো এখন অনেকে হয়তো বলে যে শ্বশুরবাড়িতে থাকে না বা কিছু, কিন্তু শ্বশুরবাড়িতে থাকবো কোথায় থাকবো গিয়ে? শ্বশুর নেই শাশুড়ি নেই, কোথায় থাকবো গিয়ে? কার কাছে কি থাকবো বলো? তোমরাই বলো না, কারোর কাছে কি থাকার মতন কেউ আছে? হ্যাঁ, শ্বশুর ছিল যতদিন ততদিন শ্বশুর আমাকে ভালো মুখ করতো, আবার ভালোবাসতো। আমি ওইসব কিছু মনে করতাম না। আমি যদি মনে করতাম না, আমি তার মানে কী বলবো, তার যা সেবা করেছি ওই 1 বছরে, একমাত্র উপরবেলায় জানি। আমি কাউকে যে আমার প্রমাণ দেখাতে চাই না, উপরবেলাকে আমি সাক্ষী রেখে সব কিছু করেছি। তো যাই হোক, আমার শ্বশুর হঠাৎ করে মরে গেল। মরে যাওয়ার পর তো আমি তো পুরো একা হয়ে গেলাম, কেননা কেউ নেই আমার ধারে কাছে। শ্বশুর মরে যাওয়ার 1 বছর আমি খুব ভুগেছিলাম। কেন ভুগেছিলাম জানি না, হয়তো উনি যে মরে গিয়েছিল সেই প্রথম দেখাটা আমি দেখেছিলাম, তার জন্য মনে মনে একটা আতঙ্ক ঢুকে গেছিলো নাকি না কিছু যেন। তারপরে যাই হোক, আমার মা আমাকে অনেক জায়গায়, অনেক বিশাল বড় এক জায়গায় দেখিয়ে আমার জীবনটাই পুরো পাল্টিয়ে দেয়। তো আমার সত্যি কথা বলতে আমার বাচ্চা, বিয়ে 5 বছরের মাথায় বাচ্চা এসছে। বাচ্চা আসছিল না বলবো না, বাচ্চা আসছিল, কী বলতো, ধরে রাখতে পারছিল না, বাচ্চাটা ধরে রাখতে পারছিল না। তা আমার সেটার জন্য আমি ডাক্তার কোনোদিন দেখাইনি, আমাকে অনেক রকম, আর তার জন্য অনেক কিছু বলেছিল, আমি সহ্য করেছি। অনেক কিছু, অনেক বদনাম দিয়েছিল। তো বলে না, ভগবান থাকলে কেউ কাউকে মারতে পারে না, কথা ঠিকই। বলে রাখে ওরি মারে কে, মারে ওরি রাখে কে, কথা আছে না? সে হয়েছে, ভগবান রেখেছিল বলে কেউ মারতে পারেনি। সে যদি মারা থাকতো, সে কবেই আমাকে মেরে ফেলতো, অনেক কষ্ট পেরিয়েছে। তো যাই হোক, 5 বছরের মাথায় বাচ্চাটা আসলো। সে তো ঠাকুরদাদা কী জিনিস জানলোই না। আর বংশে একটা বড় ছেলে, ঘরের বড় ছেলে, তার ঘরের বড় ছেলে, কেউ না বোঝে না, কেউ না। তো চলো, তোমাদের সঙ্গে আজকে অনেক কষ্টের কথা বলে দিলাম, বলার কারণ আছে অনেক, আরও অনেক কথা আছে, সেগুলো তোমাদেরকে জানাবো, অতি অবশ্যই জানাবো, কেন জানাবো না। তো তোমাদের সঙ্গে কথা বলতে আমার তাড়াতাড়ি কাটা হয়ে গেলো। আর আমার রইল আমার বাবা মার কথা। আমার বাবা মা আমাকে পড়েছে তাই কথা শোনায়, অনেক পড়েছে বলে কথা শোনায়, শোনাক, আমি কোনো মনে করি যে যা বলছে বলুক, যে যা করছে করুক, আমি কারো কথায় কান দিই না, আমি দিই না কারো কথা কান। অনেকে শ্বশুর মরে যাওয়ার পর অনেক বদনাম খেয়েছে, অনেক অনেক নিজের লোক বলেছে আমাকে, আমার ওটা তো শ্বশুরবাড়ির লোক, নিজের লোক পর্যন্ত আমাকে অনেক কথা বলেছে, আমি কারো কথা কান দিই না। আমি একটা কথাই বলেছিলাম, আমি একটা মনে মনে করে গেছিলাম, আমি যদি ভালো থাকি, আমি যদি
সব পেতে চলি, তাহলে আমাকে হাজার কথা বললো, আমাকে কেউ নড়াতে পারে না। তবে আমার শ্বশুর একটা কথা বলে গেছিল যে তুমি যদি কোনো দোষ না করে থাকো, আজকে আমি এই কথাটা তোমাকে বলে, তোমার 2 দিন আগে বলেছিল যে তুমি এই ভিটা, তোমার শ্বশুরের ভিটা ছেড়ে কোথাও কোনোদিন যাবে না। আর ঠিক তাই, সবাই বেরিয়ে গেছিলো ঘরের থেকে আমার শ্বশুর হয়ে যাবো। আমি ওই বাড়িতে, অত বড় বাড়িটাতে, পুরোনো বাড়িটাতে একা ছিলাম, একা। তারপরে তো একা থেকে আমি 10 বছর কাটিয়ে এসেছি। তারপরে তো প্রমোটিং হয়েছে, ফ্ল্যাট হয়েছে, সেটা পরের কথা। তারপরে তো আমার বাচ্চা হলো, ওই বাচ্চা পেটে নিয়েও আমি অনেক কষ্ট করেছি। কি কষ্ট করেছি, বেলঘরিয়াতে নাম করা, বেলঘরিয়া যেমন জায়গাটা তেমন নাম করা বৃষ্টি হলে জল, 1 হাঁটু করে জল, কিন্তু বাড়িতে কেউ থাকতো না। উপরে আমাদের দোতলা বাড়িতে আরও 3টে রুম ছিল, কিন্তু কোনো লোক থাকতো না। তাদেরকে বলা হয়েছিল যে আমাকে একটা রুম দিয়ে দাও, আমার এই অবস্থায়, আমি বাচ্চাটাকে নিয়ে উপরে থাকি। মানে পেটে বাচ্চা, তখন 1 হাঁটু করে জল, ওই জল পানি আমি রান্না করেছি, খেয়েছি 7 মাস অব্দি। হ্যাঁ, আমার বাবা মা আমাকে অনেকবার বলেছিল যে আসার কথা, মানে তখন আমার বাবা রিটায়ার করে এখানে চলে এসেছে। আমি যাইনি, মানে এখন থেকে কী যাবো, বাচ্চা হলে যদি যেতে হয় তখন যাবো। তা আমার হাজব্যান্ডের রোজগারটা কম ছিল, খুবই কম রোজগার ছিল। তো কত আর মাইনা বাড়বে, আমি বললাম আমার ছেলে হচ্ছে 17-তে, তো কত আর মাইনা বাড়বে। হ্যাঁ, আমি বলছি 12 থেকে 17, কত আর মাইনা বাড়বে? 4,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা মাইনা, 6,000 টাকা মাইনা তখন কাছে যেত। তখন 6,000, আমার যখন বাচ্চা পেটে ছিল তখন 6,000 টাকা। তো 6,000 টাকাতে কী চলে সংসার, আমার বলো না। তার মধ্যে মাথার উপর কেউ নেই, শ্বশুর ছিল, সেও মরে গেছে। শাশুড়ি কেউ, মানে শাশুড়িকে তো দেখিনি, শ্বশুরও ছিল না। ওই আমার ওষুধ, আমি তো ওষুধ জীবনে খেতে পারতাম না পয়সার জন্য, টাকার জন্য আমি ওষুধ খেতে পারতাম না। একটা ওষুধ ডাক্তার লিখে দিত, যেহেতু আমার হিমোগ্লোবিন খুব ছিল, ভিতর থেকে খুব দুর্বল ছিলাম, বাচ্চাও খুব দুর্বল হয়েছিল, আমার বাচ্চাও খুব ডাক্তার লিখিয়ে দিয়েছিল, এখন ওই প্রেসক্রিপশন আমার আছে। তোমাদের যদি প্রমাণ চাই সেগুলো প্রমাণ দিয়েছিল, বাচ্চা বলেই দিয়ে, ডাক্তার বলে দিয়েছিল বাচ্চা কিন্তু খুব দুর্বল, যদি সুস্থ সবল না হয় বাচ্চাকে শিশু হসপিটালে পাঠিয়ে দেওয়া হবে, সেও বলে দিয়েছিল ডাক্তার। কিন্তু বলে না উপরবেলা আছে, সে ঠিক ওষুধ লিখে দিয়েছিল ডাক্তার, কত রকমের ভিটামিন খেতে পারতাম না পয়সার জন্য। হসপিটালে গিয়ে দেখাতাম, সাগর দত্ত হসপিটাল নাম করে রামমোহনে, ওখান থেকে ক্যালসিয়াম ওষুধ দিত, কিছু কিছু ওষুধ দিত বাইরের থেকে, ওগুলো কিনে এমার্জেন্সি হিসেবে কিনতে হতো, খেতে পারতাম না। ওইখানে ক্যালসিয়াম ওষুধ খেয়েই থাকতাম সারাদিন। আমার হাজব্যান্ড থাকতো না, আমি পারতাম না কাজ করতে, কী খেতাম সারাদিন ধরে, একটা কেক। ও যখন আসতো তখন ভাত হলে ভাত খেতাম, আমি কাজ করতে পারতাম না তো, সারাক্ষণ বমি করতাম, মাথা ঘোরাতো। আরও তারপরে আবার এরকম জল, ওই রকম জলের মধ্যে যদি আমি মনে করো মাথা ঘোরাতো, যদি আমি রান্না করে খেতে যেতাম, তাহলে তো আমি যদি মাথায় করে দিলাম তো আমি শেষ, যে আসছিল সেও শেষ। আমি সারাক্ষণ শুয়েই থাকতাম, না খেয়ে না খেয়ে কী করবো। তার জন্য আমার বাচ্চাটা হয়ে গেছিলো কমজোরি। আজকে তোমাদের সঙ্গে এই কষ্টের কথাটা তুলে ধরলাম অনেক কারণে তুলে ধরলাম। এমন অনেক কষ্ট আছে যে মানুষকে না জানালে জানতে পারে না, কিন্তু আমি জানাতে চাই না। তাও যেটুকুনি বললাম এটুকুনি আমি বলতাম না আজকে, হয়তো মনে কোনো কষ্ট পেয়েছি বলে বলেছি। আমার নিজের লোক আমাকে অনেক বদনাম করেছিল, এমনকি পাশের বাড়ির লোককে দিয়ে আমার হাজব্যান্ডকে মার খাইয়েছে আমার বাড়ির লোকেরা, আমার শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু কি হলো, আমার হাজব্যান্ড বলতে নেই, সৎ আছে, সৎ থাকবে, ভালো থাকবে, খুবই পরিশ্রমী ছিল, খুবই সৎ, খুব অনেস্ট। তার জন্য ভগবান ওকে যেন ভালোই রাখুক, আমি বলবো সবসময়। বাপ মরা মা মরা ছেলে, ওকে যেন ভগবান ভালোই রাখুক। আমি আমার হাজব্যান্ড বলে বলছি না, সত্যি খুব সৎ ছেলে, কোনো বাজে নেশা না, ভাঙ না, কিছু না, কোথাও বাজে আড্ডা না, কোনো বিয়ের আগে কী করছে আমার দেখা নেই, বিয়ের পর থেকে যেগুলো মানে আমি দেখে এসেছি 10 বছর ধরে ওর সঙ্গে কাটি, 10 বছর আগের থেকে 2 বছরে ভালোবাসা ছিল। ভালোবাসা কীরকম ভালোবাসা ছিল, আমার কিন্তু দেখা সাক্ষাৎ হতো না, বছরে একবার পুজোতে মামা বাড়িতে আসতাম, তখন একবার, ওই একবারই দেখা হতো, আর সারা বছর আমাদের ফোনে কথা হতো। 2 বছর আগে 12তে বিয়ে হয়েছে, 2010-এর ওর সঙ্গে আমার আলাদা। তবে থেকে আমার সঙ্গে আমি ওকে দেখেছি, তবে থেকে ও একদম পুরো চেঞ্জ। ওকে ওর বাড়ির লোক বলেও দিয়েছিল যে এই মেয়ের সঙ্গে তোকে বিয়ে করতে হবে না, কিন্তু ও যেহেতু আমাকে ভালোবেসে ফেলেছিল, আমার সম্মানের কথা ভেবে ও আমাকে জোরজবরদস্তি করে বিয়েও করেছে। হ্যাঁ,
বিয়ে করে বাবা মেনেছে, মিথ্যা বলবো, আমার শ্বশুর মেনে নিয়েছিল যে যাক ভালোবেসেছিস যাকে তাকেই মেনে নিচ্ছে। তখন আমার শ্বশুর, বলবো না, বললাম তো মানুষটা খুবই ভালো ছিল আমার শ্বশুর। আমার শ্বশুর আমাদের যে ভালো, আমাদের যে সুখটা না সহ্য হলো না পাবো। আমার শ্বশুর আমাকে খুবই ভালোবাসতো। কেন ভালোবাসতো জানো? তাকে টাইমের আগে রান্না করে দিতাম, তার জামা প্যান্ট যাবতীয় কাজ আমি করে দিতাম, তার জন্য আমাকে এত ভালোবাসতো। আজকালকার বউরা শ্বশুরে কোনো সেবা করতে চায় না। হ্যাঁ করে, অনেকে করে, মিথ্যা কথা বলবো না, অনেককে দেখেছি করে। আবার এমন এমন ঘরে, কিন্তু আমিও সেই মধ্যে একটা মধ্যে সাধারণ ঘরের মেয়ে তো, আমিও আমার শ্বশুরকে আমি আমার জিরো জাহান দিয়ে আমি সেবা করতাম। সে ভালো ছিল, বলে না চাঁদ দেখতে খুব সুন্দর, চাঁদের মধ্যে কালো দাগ আছে, ভালো ছিল, ভালো মতো কালো ছিল। ঠিক আছে, আজকে এই কথাগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম অনেক কষ্ট। তো দেখো আমার তরকারি সমস্ত কাটা হয়ে গেছে, এই দেখো সজনে, আলু, কুমড়ো, ঢেঁড়স দিয়ে তরকারি আর শুক্তো, একটু টমেটো দিয়ে দিলাম, একটু টক ছোলের টুকো। ডাল না করলে না খেতে ভালো চায় না, কালকে ডাল করেছে এখনও ফ্রিজ আর আছে, শনিবার মুসুরির ডাল তো খাবোই না। তো চলো, ভাত হয়ে গেছে, আমার ছেলেকে খাওয়াবো। সবাই তো তার কষ্ট কথা বলে, আমি বলি না। আমি জীবন যেগুলো পেরিয়েছি সেই জন্য বলতে চাই না, যে যেগুলো জীবনে পেরিয়েছি সেগুলো নিয়ে নিরে ঘেটে লাভ নেই আর, কিন্তু অনেক কারণে বললাম। লকডাউন করলো, আমার হাজব্যান্ডের কাজ চলে গেছিলো, একদম ঘরে বসা। তখন আমাদের বাড়িটা প্রমোটিং শুরু হয়েছে, একদম কাজে বসা। কার না কাছে সাহায্য চেয়েছিলাম, যে এরকম, তখন আমার বাচ্চা ছোটো, হ্যাঁ, তখন ও নেক্সটাম, তখন ও দুধ খেত, মানে ওকে তো সবসময় এখন যেমন সবসময় ওকে ভাত খাওয়াতে পারি, তখন তো সবসময় ভাত খাওয়ানো যেত না, বাচ্চা ছিল। তো একদম এই যে লকডাউনটা, যে টানা পর লকডাউনটা না, তখন আমার হাজব্যান্ড কাজ চলে গেছিলো। ভাড়া যেখানে যখন প্রমোটিং হচ্ছে, তোমার ভাবে যে ফ্ল্যাটে দিয়েছিল টাকা পয়সা, আমি একটা টাকা পয়সা পাইনি প্রমোটার কাছে, উল্টো আমাকে আরও টাকা দিতে হয়েছে, 70,000 টাকার মতো আমাকে টাকা দিতে হয়েছে প্রমোটারকে। কিসের জন্য? আমাদের বাড়িতে, বললাম না, আমার বাড়িতে ঘটনা তোমাদের সামনে তুলে ধরলে সেই সব ঘটনা আর বলার মতো না, থাক বাদ, এইসব বাদ দাও। তবে ভবিষ্যতে যদি কেউ এই নিয়ে কথা তোলে, তখন আমি সবার সামনে তুলে ধরবো এই কথাগুলো। আমাকে অনেক বদনাম দিয়েছে, সেগুলো আমি সব মুখ তুলে সহ্য করেছি। এমনকি আমার হাজব্যান্ডের রোজগার কম বলে প্রত্যেক মানুষই সব কথা শুনছে, নিজের বাবা মা বলো, নিজের আত্মীয় স্বজন বলো, প্রত্যেকে কেউ কথা শোনাতে ছাড়েনি। খুবই ভালো ছেলে বলে এখনো পর্যন্ত সব কিছু সহ্য করে সবার সঙ্গে মিলতে রেখেছে। অন্য সব ঘরের ছেলে হলে কবে ত্যাগ করে দিত, এমনিতে তো ত্যাগ করে দিচ্ছে সবাইকে অনেক কারণে। আমি তো ওই জন্যই অনেক কারণে অনেক দূরে চলে এসেছি, যাতে কেউ আমাকে আর আমার না করে। কারণ সামনে থেকে যদি কারো কাছ থেকে একটা কষ্ট সৃষ্টিতে সাহায্যই না পাই, আজকে আমার ছেলেটা হয়েছে, মানে আমার ঠাকুমা ঠাকুরদাদা, মানে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে কিছুই জানে না, যে কে কী হয়, আমার আত্মীয় স্বজন কেউ আছে কি নেই। এবার যদি কেউ বলে যে তুমি তোমার ছেলেকে সেটা করোনি, তাহলে তার জবাবটাও আছে। জন্ম হওয়ার পর থেকে কটা মানুষ এসেছিলো দেখতে, যখন আমি কষ্টের মধ্যে ছিলাম, আর কে গেছে আমার ছেলেকে যখন হয়েছে দেখতে? সেটা গেছে আমার বাবা মা, দৌড়াদৌড়ি করেছে, আমার মানে কী বলবো, বাপের বাড়ির লোকেরাই করেছে। সবাইকে খবর দেওয়া হয়েছিল, সবাইকে। কেউ উঁকি মেরে, বাচ্চাটাকে নিয়ে ওই বাড়িটাতে, অত বড় বাড়িটাতে আমি একা থাকতাম, কেউ একটা উঁকি মেরে দেখতে আসতো না, যে বংশের প্রথম ছেলে হলো, যাই বড় ঘরের বড় ছেলে হলো তাকে দেখে আসে, কেউ না। এখন অনেক হয়তো বলবে যে শ্বশুরবাড়ি
তাহলে আমিও তো তাহলে তাদেরকে উত্তরটা দেবো যে সবাই যখন এত ভালো তাহলে আর অধিকাংশ মেয়েরাই শ্বশুরবাড়ি ত্যাগ করে কেন নিজের পিতা বোঝে। কিন্তু ওইসব কথা আমরা বলে লাভ নেই। আমি আমার বন্ধু, তোমরা আমার বন্ধু, তাই তোমাদেরকে জানালাম। সবাই অনেক কষ্টটা শেয়ার করে, কিন্তু আমি কাউকে শেয়ার করতে পারি না। আমার ভিতরে অনেক কষ্ট চাপা, অনেক কষ্ট চাপা। এখনও পর্যন্ত শুনি কথা লোকের কাছে, এখনও পর্যন্ত, জানো। এখনও পর্যন্ত লোকের কাছে, কিন্তু ওই জন্য তো দূরে এসেছি। দূরে থাকবো, সবচেয়ে ভালো থাকবো, কারো ঝামেলাতে থাকবো না। চলো, ভাত হয়ে গেল, সবাই আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্না করতে। দেখো, রান্না করব। আগে তরকারিটা করে নেবো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করব। কোনো মশলা সেরকম দেবো না, শুধু জিরা গুঁড়ো দেবো। তো রান্নাটা করে নিই, চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। তো দেখে নাও রান্নাটা তোমরা। ছেলেকে ভাত খাইয়ে দিলাম। তো দেখো, তরকারিটা বসিয়ে দিয়েছি, উপর দিয়ে জিরা গুঁড়ো দেবো। ওই জিরা গুঁড়ো দিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে একটু ঝোল ঝোল রাখবো, কেননা ডাল করলে না আমাদের ওদেরকে ডাল খেতে চায় না অতটা। তো এই জন্য আজ এই শনিবার কী ডাল করবো, অরহর ডাল, মুগ ডাল নিয়েও আর করা যাবে না। তো একটু ঝোল ঝোল করবো তরকারিটা। দেখো, জল দিয়ে দিলাম। সেটাই আমি বলছি যে আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, তোমাদেরকে সেটা বললাম। তোমরা যদি কেউ কমেন্টে কোনো দিন জানতে চাও, কারো যদি আমার ভিডিও ভালো লাগে, কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার ভিডিওগুলো সুন্দর হচ্ছে বা ভালো হচ্ছে, কেউ যদি কোনো দিন জানতে চাও যে আমার লাইফের কথা শুনতে চাও, আমি সবাইকে A to Z জানিয়ে দেবো। কেননা যা দেখছি জিনিসটা, যা বুঝতে পারছি, যা দেখছি, তোমার টাকা থাকলে তোমার সম্মান আছে, তোমার না টাকা থাকলে তোমার সম্মান নেই। এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই নেই। হাত জোর করলাম এই জন্যই, হাত জোর করছি কেন বলো তো, যে আমার কাছে রিকোয়েস্ট, যে যেসব মেয়েরা অন্যায় করে মুখ বুজে সহ্য করে থাকে, তারা খুব বড় ভুল করছে। তা আমার কাছে কতগুলো অন্যায় দেখলে অন্যায় প্রোটেস্ট করো, সে শ্বশুরবাড়ি হোক, বাপের বাড়ি হোক, যেখানে হোক। স্বয়ং গীতাতেও লেখা আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, করার থেকে যে সয় সে হল সবচেয়ে চরম অপরাধী। গীতার সারাংশতে লেখা আছে। তাহলে আমি অন্যায় যে করছে তার প্রোটেস্ট আমি করেছি, করব, সে যেখানে হোক। তো সেই জন্য আমি সব মেয়েদেরকে বলবো, তোমরাও অন্যায় দেখলে অন্যায় প্রোটেস্ট করবে, সহ্য করবে না কোনো কিছু, সে যেখানে হোক, বাপের বাড়ি হোক। যে বাপের বাড়ি বলে এটা না যে তোমাকে সবসময় সাহায্য করছে বলে তুমি মাথা নত করে থাকবে। শ্বশুরবাড়িতে যেসব মেয়েরা শ্বশুরবাড়ির দিকে কষ্ট পেয়ে চলে আসে, সেই সব মেয়েদেরকেও আমি বলছি, সবাই প্রোটেস্ট করতে শিখবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখবে। এবার আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে, কেউ যদি আমার বায়োগ্রাফি বা আমার যদি লাইফের কথা, হিস্ট্রি যদি শুনতে চাও, আমি ছোটোবেলার থেকে নিয়ে সমস্ত সব কথাই বলবো।
ঠিক আছে, সবাইকে বলবো। আজকে আমি একা হাতে আমার ছেলেকে, 4 বছর বয়স আমার ছেলে, ছোটোবেলা থেকে একাই মানুষ করে এসেছি। এবার অনেকে বললো যে আমরা কি মানুষ করিনি, কে মানুষ করেছে না করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। তো সেই জন্যই আমি আর বলতে কাউকে কিছু চাই না। তো চলো দেখি, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে একটু নিজে হাতে খাচ্ছে। আজকেও ওকে ওই তরকারিটা দেখো ঝোল ঝোল দিয়ে ঝোল ঝোল রাখবো, মেখে দিয়েছি। তো চলো পরে আবার কথা হবে। শুক্তোটা বসিয়ে ফেললাম, রাঁধুনি আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা হয়ে গেছে। তো এখন মানে 1 মাস হয়ে গেলেও ফ্রিজটা পরিষ্কার করা হয় না, তো ফ্রিজটা পরিষ্কার করে বলবো। আর দেখবো ঘর দুয়ার নোংরা থাকলে না, আর জিনিসপত্র নোংরা থাকলে নিজেরও ভালো লাগে না, তাই না? ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আসলে। আমার বাদামতলার বাড়িতে মানে এত জল হতো, জলের মধ্যে থেকে থেকে ফ্রিজটা, মানে বৃষ্টি হলে বাড়িতে এত জল ঢুকতো, জলের মধ্যে থেকে থেকে ফ্রিজটা পুরো নষ্ট হয়ে গেছে। তো চলছে, চলুক, যেইভাবে চলছে চলুক, না হলে কী করবো আর বলো, তাই না? তো ভালো করে ফ্রিজটা না পরিষ্কার করলে একটা বিচ্ছিত গন্ধও দেবে, ছাড়ায়, সেই জন্য সমস্ত কিছু বার করে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নেবো। তো চলো দেখো। তো বন্ধুরা আমরা খেতে বসেছি, এইমাত্র খেতে বসলাম। ও খাচ্ছে, ওর হাতে খাওয়া হয়ে গেলো, আমি এইমাত্র বসলাম। তো শুক্তোর ভাত নিয়েছি, আর ওখানে তরকারি, আর ওইটা পান্তা ভাতটা আছে, পান্তা ভাতটা খাবো। তো ছেলেকে অনেক আগে খাইয়ে দিয়েছি, চান টান করে এসে বসে আছি। চান টান করা হয়ে গেছে, অনেক কোনো আসলো এই মাত্র এসে দুপুরে সেবা করলো, তারপরে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। বাবা তুমি এখানে আসো, খাও অনেকক্ষণ পরে আবার আসলাম, এখন 11টা বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে শুতে যাব। তো আজকে আর তোমাদের সঙ্গে ভিডিওটা বড় করবো না, যেটুকুনি করেছি সেটুকুনি সারাদিনে ভিডিওটা যতটা পেরে তুলে ধরেছি। আর বিকেলবেলায় না ঘুমিয়ে পড়েছিলাম, তো আর ভিডিও করতে পারিনি। কেন পারিনি জানো? শরীরটা ছেড়ে দিয়েছিলাম। এক তো গরমকাল দেখবে, আর ঘুমালে কোনো থাকে না। তো চলো, আমার ওই আরেকজন আমার স্ট্যান্ডটাকে ঠিক করছে। একটা স্ট্যান্ড, সেলফি স্ট্যান্ড নিয়ে আসলো, ওটা ভেঙেই গেছে। কী নিয়ে এসে ভগবান জানি, জানি না। তো ছেলেকে খাওয়াবো, আমিও খাবো, সবাই খেতে বসবো। তো আজকে ভিডিওটা বড় করলাম না। প্লিজ তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করো। আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করছো বা করবে। তোমাদের সাপোর্ট পেলে আমিও একদিন বড় ইউটিউবার হতে পারবো।